নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলাটা হয়েছে আমাদের সূঁচের খোঁচা খেয়ে বলা যেতে পারে। অনেক সকালবেলায় দাদা চলে এসেছেন রক্ত নিতে। আজকে আমরা তিনজনেই রক্ত দেবো, আমার শ্বশুরমশাইও দেবেন। সকালবেলায় এই একটা দৃশ্য দেখে অনেক সকালবেলা মনটা খুব ভালো হয়ে গেল। একটা বাচ্চা হাতে একটা জলের ঘটি নিয়ে শিবের মাথায় জল দিতে যাচ্ছে, স্কুলের পোশাক পরে। তার মানে এখান থেকে জল দিয়েই সে স্কুলে বেরিয়ে যাবে। এসব দৃশ্যগুলো সত্যি সত্যি আমার মনকে ভালো করে দেয়। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরা শিলিগুড়ি শহরে, বৃষ্টি ভেজা শিলিগুড়ি শহরে খুবই ভালো আছি। আমার এই যে ছোট্ট বাচ্চাটা গেল, একটা স্কুলের বাচ্চা, স্কুলে যাওয়ার ঠিক আগ দিয়ে বাবার মাথায় জল দিয়ে তারপর সে বেরোচ্ছে। সে যে উদ্দেশ্যেই বাবার মাথায় সে জল দিই, সে দিচ্ছে। এবং এই ট্রেনিংটা তার বাড়ি থেকেই হয়েছে। এই ধরনের ব্যাপার আমি খুব পছন্দ করি, সত্যি কথা। কারণ স্পিরিচুয়াল কিছু কিছু জিনিস বুঝে করুক না বুঝে করুক, একটা সময় না এই প্র্যাকটিসগুলো করতে 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 মানুষের কিছু উপলব্ধি আসে, পরবর্তীকালে মানুষকে না ভালো থাকতে খুব হেল্প করে। ইগো ধরে তো কাজ নেই, আমাদের পৃথিবীতে তো ভালোভাবে বেঁচে থাকতেই আমরা এসেছি, তাই না? এ ধরনের পুজো পাঠের অভ্যেস থাকলে মাথার উপর একটা অভিভাবক যে কেউ একজন আছে, সেই ব্যাপারটা নিয়ে আমাদের একটা অদ্ভুত সিকিউরিটি বোধ কাজ করে। এমনিতে হয়তো বা এটা না থাকলেও আমরা যা করতাম, থাকলেও আমরা তাইই করব। কিন্তু ওই একটা যে আর কিছু হোক না হোক আমাকে কেউ দেখছে, ব্যাপারটা হচ্ছে আমাদের মানসিকভাবে একটা দারুণ শান্তি দেয়। এবং আমরা অনেক অনেক ভালো থাকি, সত্যি কথা। চোখের সামনে আমি এরকম দুজনকে দেখেছি, এবং দুজন বলে না, আরও অনেক মানুষকেই দেখেছি সাথে সাথে করে, আমার বাবার মতো করে। তাদের থেকে বাবা আমার মায়ের লাইফ অনেক শান্তির ছিল, আনন্দের ছিল, অনেক নিশ্চিন্ততার ছিল, সিম্পল লাইফ। হ্যাঁ, ঠাকুর আছেন, গোপাল আছেন, গোপাল বুঝে নেবেন, গোপাল দেখে নেবেন, এই ফিলিংটা মানুষকে ভালো থাকতে খুব সাহায্য করে। চলুন আগে তো ভেতরে যাই, কাজকর্ম সারি। এখন বাজে 8টা। আমাকে দেখে তো মনে হচ্ছে পোশাকটা তো একই, তাই জন্য হয়তো বুঝতে পারছেন যে স্নান করিনি, এক মাথা তেল দিয়েছি। তো তেলটা দেওয়ার পরই জানতে পারলাম যে আলপনা দিয়ে আসবে না। এদিকে আগের রাত্রে হেনা ভিজিয়ে রেখেছি, কেন যে রাখতে গেলাম, হেনা করবার সময় পাবো কিনা বুঝতে পারছি না। তো যাই হোক, ভিজিয়েছি যখন মেয়েকে করে দিতেই হবে, সুতরাং আমি নিজেও করে নেব। তো নিচে গেছিলাম শ্বশুরমশাইকে খেতে দিতে গিয়ে, তখন একটা ঝামেলা হয়ে গেল বাবার সঙ্গে। কারণ আমি গিয়েছি, তখন দেখছি বাবা আদিত্যকে ফোন করছেন, এই জন্য যেহেতু আলপনা দিয়ে আজকে আসেনি, আলপনা দিয়ে বাড়িতে শটান বাবা চলে যাবেন, সেই জন্য আমি বলেছি বাবা এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না। একটা মানুষ সারা মাস ছুটি নেয়নি, তার কিন্তু ছুটি ছাড়া কাজ হয় না। আপনিও চাকরি করতেন, আপনি ছুটি ছাড়া কাজ করতে পারতেন? কেউ ছুটি ছাড়া কাজ করতে পারে? কিন্তু বাবা নাছোড়বান্দা ছিলেন। তখন আমি বাবার হাত থেকে ফোনটা নিয়ে বলেছি, না, আদিত্যকে ফোন করা যাবে না, আজকে আলপনাদির বাড়িতে যাওয়া যাবে না। সেটা নিয়ে বাবার সাথে আমার একটু অশান্তি হয়েছে। তো কি আর করা যাবে বন্ধুরা, এই সময় মাঝে মাঝে শান্তি রক্ষা করে সব কিছু মেনটেন করা সম্ভব হয় না। আলপনার দিকটাও বুঝতে হবে। আলপনাদি বলেছে যে শরীর খারাপ হয়েছে, আমি বুঝতে পারছি হয়তো তেমনও শরীর খারাপ নয়, কারণ সারা মাসে সে ছুটি নেয়নি। ছুটি ছাড়া মানুষ সত্যিই থাকতে পারে না, কাজ করতে পারে না। তা কী আর করা যাবে। তো হ্যাঁ, ওই নিয়ে একটু মনটা খারাপই হয়ে আছে আমার। আসলে বয়স্ক মানুষ তো, কী আর বলবো। কিন্তু সবসময় যে সবটুকু মানে আমিও ধরে রাখতে পারি এমনটা নয় আর কি, চেষ্টা করি, কিন্তু তাও হয়ে ওঠে না। তো যাই হোক, মেয়েকে রুটি করে দিলাম, এবং তারপর আমি এখন নিজের জন্য একটুখানি করে নিচ্ছি হচ্ছে ডিম ভাজা আর রুটি। একটাই রুটি নেব আমি। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত ভেজে নিই নিজের জন্য। এই জলখাবারটা যথেষ্ট ভারী হয়ে যাবে আমার জন্য, কিন্তু তাও ঠিক আছে। আজকে যে রক্ত দিয়েছি, একটা নির্দিষ্ট সময় আমাকে লাঞ্চ করে নিতেই হবে। পরে মনে হচ্ছে এত ভারী জলখাবার না খেলেই হতো, কিন্তু ঠিক আছে। আর আজকের দিনেই যত দুনিয়া সব কিছু হতে হবে, মানে আমাদের ওপরের কলিং বেলটা খারাপ হয়ে গেছে, সেটা সারাতে ভজনদা এসেছিলো। 2 দিন ধরে ডাকছি, আসছে না, আজকেই এসছে। তারপরে এই হেনা ভেজানো, তারপরে নিচেরও কিছু ইলেকট্রিসিটির কাজ আছে। মানে যেদিনকে ধরুন আলপনা দিয়ে আসে না, সেদিনে আমি দেখেছি কাজগুলো বেশি পড়ে। বা এটা হতে পারে যে হয়তো কাজ একই থাকে, আলপনা দিয়ে আসে না জন্য আমার ওই একটু মানসিক চাপটা যেহেতু বেশি থাকে, সেই জন্য মনে হয় কাজ বেশি বেশি। যাই হোক, এত কিছুর পরে কিন্তু হেনাখানা দিয়েছি, এবং হেনা দিতে গিয়ে সারা শরীরে ফেলেছি প্রচুর পরিমাণে হেনা। কারণ তাড়াহুড়ো করেছি, তাড়াহুড়ো করতে গিয়ে আমি গায়ে গামছাটা দিইনি। মেয়েকে গায়ে গামছা দিয়ে দিয়েছি, কিন্তু নিজে নিইনি। সেই জন্য এই এত সুন্দর একটা এটাতে প্রচুর কমলা কমলা রঙের দাগ পড়ে গেছে, কিন্তু ঠিক আছে, এগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, উঠে গেছে, অসুবিধা হয়নি। এটা আমাদের অলকাদির মেয়ের বিয়ের কার্ড, এই যে রিঙ্কি। ছোটোবেলায় পড়তে আসতো আমাদের বাড়িতে, আমার শ্বশুরমশাই পড়াতেন এদের সবাইকে। একে তখন কত ছোটোতে দেখেছি। এ হচ্ছে মেজো মেয়ে অলকাদির। যাবো বিয়েতে, নিশ্চয়ই যাব। আশা করছি সে সময়টা যেতে পারবো। দুপুরের কোনো রকম ভর্তির ব্যাপার চলবে না। তবে খুব আন্তরিকভাবে নেমন্তন্নটা করলো, এত ভালো লাগলো। কত মানে বড় বড় মানুষের নেমন্তন্ন পাই আমরা,
কে জানে আমরাও বিভিন্ন জায়গায় নেমন্তন্ন করতে গেছি বিভিন্ন সময়, এত আন্তরিকতা আমাদেরও ছিল কি না জানা নেই। মনটা ভরে গেল সত্যি কথা, এত সুন্দর করে বললো। আমাদের কুচবিহারে না নেমন্তন্ন করা তথা অতিথি আপ্যায়নের মানে কুচবিহারি একটা প্রথা আছে, সেটা যে এত সুন্দর, কখনো একেবারে সেই অথেন্টিক পদ্ধতিটা যদি কখনো দেখাতে পারতাম, কি ভালো যে কি সুন্দর, মানে অতিথি দেবো ভব, সত্যি সত্যিই তাই। এই ট্র্যাডিশনাল প্রথাটা যে আচার আচরণগুলো, অতিথি চলে এলে হয়তো সে পরম শত্রু, কিন্তু যেই মুহূর্তে নেমন্তন্ন করে ডাকা অতিথি হয়ে গেল, তার বাড়িতে আসলে যে ওই ট্র্যাডিশনাল যে পদ্ধতিটা, সেটা মানে অনবদ্য যাকে বলে। হয়তো আরও অনেক জায়গাতেই এরকম আছে, কিন্তু কুচবিহারের মেয়ে যেহেতু আমি ছোটোবেলা থেকে এটা দেখেছি, সেটা ওটা আমার বেশি করে মনে পড়ে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, কারণ নির্দিষ্ট একটা সময় আমাদের রক্ত নিতে আসবে। আসলে রক্ত দেওয়া দরকার হয়ে পড়েছে কেবলমাত্র বোধিসত্ত্ববাবুর। শারীরিকভাবে বিভিন্ন রকম সমস্যা তো হচ্ছেই ওর, মানসিক শারীরিক, মানে মানসিক মানে ওই মানে যে সেপারেশন অ্যাংজাইটি, যেটা কন্যাটি চলে যাবে সেই সেপারেশন অ্যাংজাইটি, সেটা মানে ওকে ভেতরে ভেতরে খুব কষ্ট দিচ্ছে। আর এত ফ্যাট লসের বদল, ফ্যাট লস তো করেইছে, সাথে মাসেল লস করেছে, যে এই ধরনের অ্যাংজাইটি যখন থাকে বা এগিয়ে, তখন না শরীরটা ভীষণভাবে এফেক্টেড হয়। আর মা চলে গেছে, সেই একটা জায়গা তো মানে ভয়ঙ্কর রকমের একটা খালি জায়গা তো রয়েইছে ওর ভেতরে। আর ওর মুশকিলটা হচ্ছে ও কিছু বলে না তো কাউকে, মানে ভীষণ রকম নিজের কথা নিজের ভিতর রেখে দেয়। সব মিলিয়ে মিশিয়ে মানে ওর একটা থরো চেক আপ আর কি, ব্লাড চেক আপ, সেটা করা দরকার ছিল। পার্থ দাদা বলে দিয়েছেন, আপনারা তো সবাই জানেন পার্থ সারথী এত চমৎকার গান করেন, এবং দাদা কিন্তু পেশায় ডাক্তার এবং অত্যন্ত ভালো ডাক্তার। তো দাদা কয়েকটা টেস্ট করতে বলেছেন, সেই টেস্টগুলোই করতে এসেছিল। তো শুধু ওর কেন টেস্ট হবে, ওর বক্তব্য আমি একা একা রক্ত দেবো, তো বাবা বললো ঠিক আছে তাহলে আমিও দেবো। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমিও দেবো, এই করে করেই আর কি সবারই একটা টেস্ট হলো। তো আজকে ও বাইরে গেছে, ও নেমন্তন্ন আছে একটা জায়গায়, তো যার ফলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে। তা ও যে সময়টা খাবে, ও যেখানেই যা খাক সেখানে সে যে সময়টা খাবে, আমরা বলেছি আমরা ওই সময়টায় খেয়ে নেবো। তো এদিকে হেনাটা দিয়ে খানিকক্ষণ আমাকে রাখতে হবে। তা সে ঠিক আছে, বাবাও খেয়ে নিলেন, বাবার টাইমেই বাবা খেয়েছেন, আমার ওই বাবার সাথেই খাওয়া হয়ে গেল। অতটা মানে ব্রেকফাস্ট করে আমার এতটুকু খিদে ছিল না, কিন্তু তবু যা হোক দুটো খেয়ে নিলাম, আর সে তো ওখানেই খাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে এই তো চলছে। এরপরে আমি ভিডিওটা জাস্ট এডিট করতে এলাম, আজকের দিনের যেটা ভিডিও যাবে সেটা এডিট করে নিই, তারপর টুকুর জানে গেছে, তারপর আমি চলে যাবো, তারপর পুজো আচ্ছা সবই আছে আর কি। এখানে যে ট্রলিটা দেখছেন, ওই ট্রলিটা কালকে ঢোকাতে গেছিলাম, দাদা বললো আবার কদিনের মধ্যেই বার করতে হবে, ওটা ঢুকিও না। অন্যদিনের মতো আজকে অতক্ষণ সময় ধরে আমি মাথায় হেনাটা রাখতে পারিনি, খুব স্বাভাবিক কারণেই। তো এখন আমি বারান্দায় এসেছি, একটুখানি ফুল তুলছি, ওপরে পুজোটা এই ফুল দিয়ে করবো, আর নিচের পুজোটার জন্য তো মামনি বাগান থেকে অনেক ফুল তুলে গেছে। তো আমি না বকবক করতে করতে ফুল তুলছি জানেন তো, যে এই যে আমার দুটি নয়নতারা মাত্র, সেটাতে এত এত ফুল হয়েছে যে আমার ওপরেও কিন্তু ঠাকুর নিতান্ত অল্প নয়, সবার চরণে আমি ফুল দিয়ে দিতে পেরেছি। তা নয়, মানুষে অনেকেই আছে যারা বলেন আমাদের ফ্ল্যাটে থাকি সেজন্য আমাদের জায়গা নেই, তাই তারা ফুল চুরি করতে আসেন। আমি তাদের উদ্দেশ্যে বলি, আমার অনেকেই আছেন কিন্তু এই পাড়ার মানুষই আমার তারা ভিডিও দেখেন, তাদের মধ্যে একজন দুজন তো অবশ্যই আমাদের বাড়িতে মাঝে মাঝে লগা নিয়ে চলে আসেন। তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনাদের ব্যালকনিতে 4টে এরকম 6 ইঞ্চি টব রাখবেন, 4টে টবে দুটি দুটি করে নয়নতারা লাগিয়ে দেবেন। অল্টারনেট ডেতে ফুলগুলো তুলবেন, মানে আজকে ধরুন যে গাছে তুললেন পরের দিনে সে গাছে তুলবেন না, তাহলে দেখবেন এত ফুল হবে যে আপনাদের ঠাকুরের পুজো দিতে কোনো রকম অসুবিধা হবে না। এবং নয়নতারা লক্ষ্মী গাছ, অনেকে আজকাল দেখছি নতুন করে বলছে নয়নতারা গাছ ফুলে নাকি পুজো হয় না, দিব্য পুজো হয়, সারা জীবন আমরা পুজো করে এসেছি, এবং ঠাকুর যে আমাদের উপর কৃপা করেছেন সেটা তো আপনারা খানিকটা হলেও বুঝতে পারেন। তো নয়নতারাই লাগাবেন, আর আদারে বাদারে পড়ে থাকে কিনতেও হবে না। যারা লগা নিয়ে চলে আসেন তাদের বলবো লগা নিয়ে আসবেন না, আমার বাড়িতে কলিং বেল বাজাবেন, আমি আপনাদের বিনে পয়সায় নয়নতারা চারা দেবো, কোনো অসুবিধে নেই। আর এটা বিনে পয়সা শব্দটাও উচ্চারণ করা দরকার ছিল না, এটা বিনা পয়সাতে এদিক ওদিক পড়ে থাকে, কাজেই আমি দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ, এটা গ্যারান্টি দিতে পারবো না যে কোনটা সাদা হবে কোনটা গোলাপি হবে, কিন্তু আর চেষ্টা করব। দেখুন মাত্র দুটো ইয়েতে আমার কত কত ফুল পুজো মানে ফুল বেরিয়েছে, এবং প্রত্যেক ঠাকুরের চরণে কিন্তু আমি ফুল দিতে পেরেছি। যদি জবাগুলোকে বাদও দিই তাহলেও কিন্তু হয়েছে। তো শুধু শুধু কেন আপনারা লোকের বাড়িতে চুরি করতে আসেন, এত সহজ সমাধান থাকতে 6 ইঞ্চি 4টি টব, ব্যাস, তাহলে সারা বছর ঝুমঝুমিয়ে ফুল পাবেন। আর যখন নয়নতারার ফুল একটু কমে যাবে তখন গাঁদা লাগিয়ে দেবেন, ব্যাস, তাহলেই হলো। এই দেখ না প্রমিনেন্ট না ওইখানে ব্যথা হয় না একটু, একটু হয়, তা কি করা যাবে? তুই আর এখানে এখানে ব্যথা না হয় 4 মাস পৌঁছাবে, আমি তো একবারই চেষ্টা করবো, 4 বার তো চেষ্টা করবো না। তোর মতো ছেলে 4 বার
ব্যথা দিচ্ছে। হ্যাঁ লেগেছে। আমি একবারই হয়ে যায়, আমি 4বার কেন করবো? সেই তো, ওর হাত, হ্যাঁ, মাখনের মতন হয়। হ্যাঁ, সত্যি তাই। আমার থেকে অনেক ভালো। পবিত্রতার মতন এত ভালো হয়ে গেছে। ব্লাড আমি কাউকে নিতে দেখিনি, কোনো দিন দেখিনি। ব্যথাই লাগে না, কিছুই বোঝা যায় না হ্যাঁ। এটা কি থেকে এটা কি হয়ে যায় পুট। পবিত্রতা তো মাখনের মতন লাগে। ওই জন্য আমি নিতে চাই না, ওইখানে তো প্রমিনেন্ট আমি দেখতেও পাচ্ছি, কিন্তু ওই সবগুলো ওইটুকুই। অনেকটা রক্ত বেরিয়ে যাচ্ছে নাকি? ও কি মাথা ঘুরে পড়ে যাবে পবিত্রতা? না, এইটুকু আধা ঘন্টার মধ্যেই হয়ে যাবে। লাগেনি আবার কি? একটুও লাগেনি। লেগেছে তো, এখনো নিয়েছে কোথায়? এই পবিত্রতার হাত কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। অনেকেই আছেন, আমি এর মানে আমরা এর আগে বিভিন্ন জায়গায় রক্ত দিয়েছি, তো মানে এত পিঁপড়ের কামড়ও নয় এরকম, মানে ঠিক হয় না আর কি, মানে সবার পক্ষে এত স্মুথ রক্ত নেওয়াটা হয় না, ইয়েতে একদম ব্যথা দেন না উনি। তো যাই হোক, এখন আপাতত হয়ে গেল। তারপর এলাম সন্ধেবাতি দিতে। এই হবনটা যেটা করেছি সেটা হয়ে গেছে আমার হবনটা। এরপর এই হনুমান চালিসাটা পাঠ করবার পরে যে ধুনুটা দেওয়া, এটা একটা আলাদা রকমের আনন্দ, আলাদা রকমের একটা শান্তি। এই গন্ধটা না থাকলে আমার মনে হয় সারাদিনটা অসম্পূর্ণ। তো এবার এলাম সন্ধেবাতি দিতে নিচে, তা সম্পূর্ণটা করে নিই। সব ফুল টুলগুলো তুলে ঠাকুরের সামনে থালা টালা সমস্ত কিছু সরিয়ে টরিয়ে তারপর ঠাকুরকে, আমাদের তো এরকমভাবে শয়ন দেওয়া নেই, শুধু গোপালকে ওপরে শয়ন দেওয়া হয়। তো এখানে যাই হোক এভাবেই আমাদের শয়ন দেওয়া হচ্ছে, মানে ঠাকুরকে বলা যে ঠাকুর এবার আমি আসি, প্রদীপটা একটু বাদে এসে নামিয়ে দেবো। তখনই ওই যে শয়নের যে মন্ত্র যেটা আছে আমার মার কাছ থেকে সেটাই আর কি উচ্চারণ করব, তারপর এখান থেকে চলে যাব। তো এখন আপাতত এটা জ্বলুক, তারপর ধরুন ঘন্টাখানেক পর এসে আমি প্রদীপগুলোও সরিয়ে দেবো এবং ওই শয়নের মন্ত্র সেটাও দিয়ে দেবো। তো এখন একটা ব্যাপার ঘটেছে, আমার শ্বশুরমশাই আজকে রাত্রেবেলায় ডিনার করেছেন ভীষণ মোটা দুধের স্বর দিয়ে। তো তারপর মানে অন্যদিন গোবিন্দভোগ চালের ভাত খান, সেটা যা হোক ঠিক আছে, কিন্তু আজকে উনি ভীষণ মোটা দুধের স্বর এবং ঘন দুধ দিয়ে তিনি খেয়েছেন, সেটার জন্য ছেলে ভীষণ রাগারাগি করেছে। আর আমি পড়ে যাই এইসব সময়ে ফাঁপড়ে, কোন দিকে যে যাবো বুঝতে পারি না। কালকে এই ঘরটা গোছাবো। আপনাদের কাছে কয়েকটা কথা জানতে চাই। এখন আমরা তো বিয়ের পর থেকেই আমাদের জীবনে দুটো সেট বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, তাদের মধ্যে একজন বিপত্নিক, একজন বিধবা। এখন এই মুহূর্তে দুজনের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছিল, বাবা যখন চলে গিয়েছিলেন তখন বাবা মানে কিছু কিছু, যেমন বুকের ভেতরে এখন আমার কিরকম একটা লাগে যখন আমার এটা মনে পড়ে যে বাবা বলছিলেন রাধা বল্লভী খাবো, বলে গেছিলেন এই ফ্ল্যাট থেকে, আর খেতে পারেননি, আর খাওয়ানো যায়নি। এখনও রাধা বল্লভী আমি দেখতে পারি না। আমার হাজব্যান্ডের দিক থেকে যেমন একটা মায়ের ব্যাপারে প্রচণ্ড মনে কষ্টের জায়গা, যে যেদিনকে মার ভেন্টিলেশনে গেলেন তার দুদিন আগে হসপিটালে ভর্তি ছিলেন, একদম প্রায় তখন সেদিনকে খুব ভালো দেখছিলাম আমরা, চোখ টোকগুলো ঘোলাঘোলা হয়ে গেছিল, সেটা স্বাভাবিক হয়ে গেছে। বলছেন যে আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে যায়, এক্ষুনি বাড়ি নিয়ে চল, এক্ষুনি বাড়ি নিয়ে চল। কিন্তু তখন এমন পরিস্থিতি, আইসিইউর ভেতরে থেকে মা ওটা বারবার বলছিলেন, আমাদের পক্ষে সম্ভব ছিল না আমাকে ডিসচার্জ করিয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসা। তারপরে মা ভেন্টিলেশনে চলে যান, মানে রাত্রেবেলা ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, ভেন্টিলেশনে চলে যান। সেদিনকে যখন বারবার করে বলছিলেন আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলে যায়, এক্ষুনি বাড়ি নিয়ে চলে যায়, সেদিন একটা কথা বলেছিলেন, আমি বাড়ি গিয়ে লুচি খাবো। তা সেটা তারপরে অনেক দিন আমার মনের ভেতর চলেছে যে মা লুচি খেতে চেয়েছিলেন। চলে যাওয়ার পর প্রচণ্ড আফসোস যে হয়তো বাড়িতে নিয়ে চলে এলে এটা হতো না, কিন্তু আবার এটাও হতো যদি বাড়িতে নিয়ে চলে আসতাম তখন একটা কিছু হলে মনে হতো যদি হাসপাতালে থাকতো তাহলে হয়তো হতো না। এই যে এখন আমার শ্বশুরমশাই যে জিনিসগুলো করেন, আজকে মোটা স্বর দিয়ে ভাত খেলেন রাত্রেবেলাতে, বিশেষ করে হ্যাঁ দুধ ভাত খেলেন, সাথে মোটা স্বর, অনেকটা চিনি, যেহেতু সুগারটা একদম নর্মাল আছে আমার। তা মুম্বাতে যেমন খুব রাগারাগি করলো প্রচণ্ড, যে তোমার কি মাথা খারাপ হয়েছে। আমি এ ব্যাপারে একটু আটকেছি, থামো না, ছাড়ো না, একটা মানুষ খেতে চাইছে। আমি আসলে ওই সময়টা কিছুতেই ভুলতে পারি না। এদিকে বুম্বাদার রাগ করাটাও স্বাভাবিক। তারপরে খুব মন খারাপ হয়ে যাওয়ার পর আবার বাবাকে আইসক্রিম কিনে এনে দিল, সেটা আবার বাবা কী আনন্দ করে খেলেন। তো সেটা আবার আমি বললাম যে বুম্বাদা এই তো চিনি দিয়ে ভাত খেলো, তুমি কেন এরকম ছেলে মানুষই করবো না, বাবাকে বকেছি সেই জন্য। যদি কিছু গন্ডগোল হয়ে যায় তখন প্রচণ্ড আফসোস হবে হয়তো বা আমাদের জন্যই হয়েছে, আর যদি গন্ডগোল না হয় তখন হয়তো এগুলো মনে হবে যে যখন খেতে চেয়েছিল তখন খেতে দিইনি। আমার শ্বশুরমশাই সবসময় একটা কথা বলে, আমি কিন্তু ওভার টাইম বাচ্ছি, আমার কিন্তু এত বছর গড় আয়ু ভারতীয়দের এত নয়, আমাকে তোমরা খাবার থেকে আটকিও না, পরে প্রচণ্ড মনোকষ্ট থেকে যাবে। কিন্তু মনোকষ্ট যে কোনো কারণেই হোক থাকবে,
যদি আটকাই তাহলেও থাকবে, যদি না আটকাই তাহলেও থাকবে। কী যে করবো মাঝে মাঝে এটাই বুঝে পাই না, আমি বুম্বাদা দুজনেই। আর মার কথা তো ছেড়েই দিলাম, মা তো এখন তার লাঞ্চ টাইম পিছুতে পিছুতে 5:30 হয়ে গেছে, ডিনার টাইম পেছাতে পেছাতে 12:30 হয়ে গেছে। মানে কী যে চলছে দিনাটায় তার কোনো ঠিক নেই। মার নাকি সময় নেই, মা সারাক্ষণ ধরে পুজো করে যাচ্ছেন। আজকে স্নানযাত্রা, আজকে একটু টাইমে খাবার হয়েছে, তাও কি না প্রপন্ন আশ্রমে গেছিলো, সেইখানে 3টের সময় মাকে খেতে দিয়েছে, অন্নপ্রসাদই দিয়েছে, সেই জন্য মার আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে। কী যে করবো না মাঝে মাঝে বুঝে পাই না, মাকে নিয়ে এসে রাখতে হবে নিজের কাছে, এই রুটিনটাকে একটু সেট করতে হবে, কিন্তু আসবে না তো। ওই যে যা ইচ্ছা তাই করা, সেখান থেকে যে এখানে আসলে একটু বাধা পড়ে যাবে, কিছুতেই আসবে না। এক নাগাড়ে 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, এবং এখন তবুও বৃষ্টির তোড়টা খানিকটা কমেছে। একটু আগে যে কী ভীষণ, ও বাবা, এরা সব জামা কাপড় তোলেনি, দেখুন কাণ্ড, এই যে মানে জামা কাপড় পরে আছে, কোথায় সব গেছে, কী ব্যাপার, এত হেজি হয়ে যাচ্ছে কেন ক্যামেরাটা। গিয়ে সামনের লাইটটা বন্ধ করে এলাম, একটু আগেই বন্ধ করলাম। ভাল লাগে না এরকম ভ্যাদ ভ্যাদে বৃষ্টি। কালকে আবার সকালবেলাতে ভোরটার কলেজ আছে, এত বৃষ্টি পড়ছে শিলিগুড়িতে বেশ কিছু জায়গায়। সেদিন তো দেখলেন আশ্রমপাড়া, ওই জায়গাটাতে কীরকম জল জমে। আমার মনে হচ্ছে যে শক্তিগড়ে বেশ কিছু জায়গায় আজকে আমি একটু বাদেই হয়তো ফেসবুক খুলে দেখতে পাবো যে সেখানে থই থই জল হয়ে গেছে। অলকাদিকে বলে পাঠিয়েছে আলপনাদি, যে আলপনাদি নাকি কালকে থেকে আসবে। আজকে শরীরটা একটু খারাপ খারাপ করেছে, সারা মাসে কোনো ছুটি নেয়নি বন্ধু। আমরা ছিলাম না, কিন্তু ওকে তো আসতেই হয়েছে। হ্যাঁ, ওর কাজ কম ছিল, সব কিছু বুঝলাম, কিন্তু আসতে তো হয়েছে। একটা মানুষ ছুটি ছাড়া কাজ করতে পারে? জানি না, মানে কালকে বলেছে যে আসবে। আর বাবা বলছেন আমাকে আজকে সকালবেলা, তো উনি আমার সাথে খুব রাগারাগি হয়ে গেল। বাবা বলছেন আলপনাদিতে বাড়ি যাবেন। আমি বললাম বাবা এরকম করবেন না, একটা মানুষ ছুটি ছাড়া কাজ করতে পারে না, এরকম করবেন না। বলেন আমার শরীর খারাপ হয়েছে, কেমন শরীর খারাপ, আমি নিজে গিয়ে দেখে আসবো। আলপনাদিকে ভীষণ ভালোবাসেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাঝে মাঝে ওরও তো একটু স্পেস দরকার হয়। যদি দরকার খাতিরে আমি ধরেই নিই যে তেমনও শরীর খারাপ হয়নি, কিন্তু তবুও এটা তো বুঝতে হবে যে সারাটা মাস মানুষটা এক নাগাড়ে কাজ করে গেছে, ওর একটু তো ছুটি লাগবে। আর এই ধরনের মানুষরা, মানে যারা আলপনাদিদের মতো পেশা আছে, তারা কী বলে ছুটি নেবে বলুন তো? কিছু তো একটা, আমরা তো ওদের নিজের থেকে ছুটি দিই না। আর আমার পক্ষে ছুটি দেওয়া আলপনাদিকে তো অসম্ভব ব্যাপার, কারণ আমি সে মালকিন নই আলপনাদিকে ছুটি দেওয়ার। আমার শ্বশুরমশাই তো জোর করে ছুটি নিয়েছে বা আসেনি, তা সত্ত্বেও বলছেন চলে যাবে। হ্যাঁ, ওরা খুব ভদ্র পরিবার, ওরা কখনোই বাবার সাথে কোনো রকম খারাপ কিছু করবে না, কিন্তু একটা মানুষেরও তো ধৈর্য থাকে, তাই না? আর যে কী ধৈর্য আলপনাদির, আমি আমার শ্বশুরমশাইকে যখন সামলাই তখন বুঝতে পারি। আমার হাজব্যান্ড 1 ঘন্টা সহ্য করতে পারবে না, টয়লেট করতেই পারবে না, চিৎকার চেঁচামেচি ফাটিয়ে দেবে। আমি পারবো, আমি করিও, কিন্তু মানে আলপনাদি ভাই, সেটা বলে লাভ নেই। আর আমার মানে মাঝে মাঝে যেটা হয় যে সহ্যের বাইরে গিয়ে অনেক সময় চুপ করে থাকতে হয়, সেগুলো সব চাপা পড়ে থাকে, নিজের মায়ের কাছে গিয়ে সব ব্লাস্ট হয় আমার। মাঝে মাঝে আমার শ্বশুরমশাইকে বলি আপনি এত পাগলামি করেন, সেগুলোর প্রভাব এখনও এই বয়সে পর্যন্ত আমার মাকে ভোগ করতে হয়। আমি নিজেও মাঝে মাঝে বুঝি যে এটা আমার ঠিক না, কিন্তু কখনো কখনো মনে হয় আমিই বা কোথায় যাব। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড তো সহ্য করবেই না, সে তো কিছুক্ষণের মধ্যেই আর কি ফাটিয়ে দেবে। কিন্তু আলপনাদিটাই বা কীভাবে, মানে ও আলাদা মানে ম্যাটেরিয়ালের তৈরি, মানে ইস্পাত বলা যায়। মানে আলপনাদির মন টোনগুলো জানি না, এক একজন মানুষ এক এক রকমভাবে তৈরি হয়, ভগবানের বিশেষ যত্নে তৈরি মানুষ আর কি আলপনাদি। তো চলুন, আপাতত আলপনাদি যদি বলেছে যেটা, মানে অলকাদিকে বলে পাঠিয়েছে যে আমি কালকে চলে আসবো, দেখি কালকে আসে কিনা। আর না আসলে আর কি চলবে, আজকে যেরকম চলেছে সেরকমভাবেই। আপাতত আজকের দিনের জন্য বিদায় নেব বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।